বারবার করেছে। ইউনূস সরকারের 18 মাস করেছে এবং পরবর্তী সময়ে নির্বাচিত সরকার যখন আমরা পেলাম তার যে 5 মাসগুলো সেখানে কিন্তু সেই একই প্রশ্ন বারবার এসেছে। তো অনেকে বলছে যে ইয়াংদের মানে এই জেনজি যাদেরকে আমরা বলি, এই তরুণরা ভাঙতে পারে কিন্তু গড়তে পারে না। তরুণরা একটু দুঃসহ অবস্থার অবসান ঘটাতে পারে কিন্তু একটা সুস্থির সময়কে, সুস্থির শাসনকে নিয়ে আসতে পারে না। এই যে একটা ধারণা মানুষের মনে, এই ধারণাটা কেন হয়েছে এবং এই ধারণাটাকে আসলে মানে স্বাভাবিক ধারণা? জেনজি নিয়ে আপনি অনেকদিন ধরে কথা বলছিলেন আমার সঙ্গে, আমরা এটা আলাপ করছিলাম জেনজি প্রকৃতিটা কী, এরা আসলে কি চায়, কেন এদেরকে জেনজি বলা হচ্ছে। আমরা এর মধ্যে অন্যান্য দেশের উদাহরণ দেখলাম। তো এই সামগ্রিকভাবে আপনি আগে আমাদের দেশের ব্যাখ্যাটা দেন, অথবা আপনি যেভাবে সুবিধা মনে করেন এই জেনজির আন্দোলন এবং জেনজির কর্মকাণ্ড এবং জেনজিকে ঘিরে সাধারণ মানুষের প্রত্যাশা, আপনি এটা কীভাবে ব্যাখ্যা করবেন? থ্যাংক ইউ। আমার মনে হয় জেনজি কি এইটা একটু বললে তাহলে জিনিসটা ক্লিয়ার হয় আর কি, তাহলে বোঝা যাবে আর কি। দেখেন, জেনজি আমরা বলতেছি যে 1997 সাল থেকে 2012 সাল পর্যন্ত যারা জন্মেছে তারা হচ্ছে জেনজি, জেনারেশন জেড। তার মানে এখন যাদের বয়স সর্বোচ্চ 29, এক্স্যাক্টলি, আর আপার লিমিট হচ্ছে 29। তো এই জেনজিদের বৈশিষ্ট্য কী, গ্লোবালি যেটা ক্যারেক্টারাইজ করা হয়েছে জেনজির বৈশিষ্ট্য, সেটা হচ্ছে দে আর হাইলি ফোকাসড। 3টা বিষয়ের একটা ফোকাস হয় তারা। একটা হচ্ছে ডাইভার্সিটি, মানে তারা বৈচিত্র্য পিয়াসী। 2 নম্বর হচ্ছে ইকুইটি হচ্ছে ন্যায়পরায়ণতা, সাম্য। হ্যাঁ, আপনি দেখেন, আমি কোন লেখা যেন লিখছিলাম, মানুষ 30 বছর বয়স পর্যন্ত খুব অনেস্ট থাকে, এটা ইংরেজিতে বলে নাইভ, খুব সহজ সরল। 30 বছর পার হয়ে গেলে নানা সার্কামস্ট্যান্সিয়াল কারণে তারা করাপ্ট হওয়া শুরু করে, ওই বিয়ে করে, অমুক তমুক, চাহিদা বাড়ে ইত্যাদি। বিয়েটাকে করাপশনের দ্বার নাকি, দরজা নাকি? না, করাপশনের দ্বার বলবো না, মানে বিয়ে করলে তো বার্ডেন বাড়ে, রেসপন্সিবিলিটি বাড়ে, সেই অনুযায়ী হয়তো আয় হয় না বলে তাকে, এরকম একটা। কিন্তু 30 বছর পর্যন্ত খুব নাইভ থাকে, খুব অনেস্ট থাকে। তো গ্লোবালিও এটা করা হয়েছে যে ইকুইটি জেনজিদের মধ্যে, এটা 29 যেহেতু আপনি বলতেছেন, আমরা বলতেছি। আর একটা হচ্ছে সোশ্যাল চেঞ্জ, তারা সামাজিক পরিবর্তন, একটা নিউ ট্রেন্ড সেট করতে চায়। এই যে নিউ ট্রেন্ড সেট করতে চায়, এটা কিন্তু আমরা অনেক আগেও ইউরোপেও দেখেছি। 60s এই যে অ্যাংরি ইয়াং ম্যান একটা আন্দোলন হয়েছিল, যুদ্ধবিরোধী পরিবেশবাদী আন্দোলন হয়েছিল। নতুন ট্রেন্ড তারা সেট করতে চায়, একটা আকাঙ্ক্ষা থাকে পরিবর্তনের। তো এটা হচ্ছে জেনজিদের ক্যারেক্টারাইজেশনের মানে মূল জায়গাগুলো। দেখেন, আরও কিছু ব্যাপার আছে, এটা ভবিষ্যতের কথা চিন্তা করে বলতে হয়। জেনজির পরে কিন্তু আরেকটা জেনারেশন আসতেছে, সেটাকে আমরা বলতেছি জেনারেশন আলফা। জি, ঠিক আছে। জেনারেশন আলফাটা হচ্ছে 2010 থেকে 2024 মধ্যে যারা জন্মেছে, অর্থাৎ এটা আপার লিমিট হচ্ছে 16 বছর। ঠিক আছে। এই জেনারেশন আলফা, তাদের ক্যারেক্টারিস্টিক্সগুলো হবে, এখন তো 16 বছর মাত্র, হবে গ্লোবাল স্মার্টনেস, স্মার্ট টেকনোলজি এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এগুলির মধ্যেই তারা আপনার সীমাবদ্ধ হয়ে পড়বে। এরপর আরেকটা যে জেনারেশন আসবে, সেটাও এখন থেকে ফোর্সি করা হচ্ছে, সেটাকে বলা হচ্ছে জেনারেশন বিটা। আলফা, এটা তো গ্রিক ল্যাটিন অ্যালফাবেট থেকে আসছে, বিটা আলফা। এরা জন্মাবে 25 সাল থেকে 2039 সাল পর্যন্ত। আচ্ছা। এবং এইটা সবচেয়ে বেশি আপনার টেকনোলজিক্যালি খুব একটা ভয়াবহ রকম একটা জেনারেশন হবে তারা। এবং এই জেনারেশনে আপনার তারা শেফট হবে, একেবারে ডিপলি টেকনোলজিক্যাল শিফট হবে, একটা শিফটিং হবে সেখানে। এবং এটা এক্সপেক্ট করা হচ্ছে যে তারা গ্রো আপ হবে এআই এবং অটোমেশন দ্বারা, এবং এআই এবং অটোমেশন ফুললি ইন্টিগ্রেটেড হয়ে যাবে তাদের ডেইলি লাইফ এবং এডুকেশনও। ডেইলি লাইফ এবং তাদের এডুকেশনটা ফুললি অটোমেশন এবং এআই দ্বারা নিয়ন্ত্রিত হবে।
তখন কিন্তু আর এসব কী বলে যে এগুলো পরে আসতেছি। তো এই যে আমরা একটা 3টা জেনারেশন আমরা ভাগ করলাম, জেনজি, জেনারেশন আলফা, জেনারেশন, কারণ আমাদের তো ভবিষ্যতে চিন্তা করতে হবে, তাই না? এই মুহূর্তে যদিও আমরা এই মুহূর্তে বসে আছি। এখন আপনি যে প্রশ্নটা করলেন, এই যে কেন মানে এই যে মানুষের মধ্যে যে ধারণাটা আছে, দেখেন এই যে আপনার শেখ হাসিনা রেজিমের পতন হলো না জেনজিদের নেতৃত্বে, এটা একটা প্রাথমিক বিজয়, ঠিক আছে? এই বিজয়টা যে তারা ক্যারি ফরওয়ার্ড করতে পারলো না, সেগুলোর কতগুলি সাবজেক্টিভ কারণ আছে, কতগুলি অবজেক্টিভ কারণ আছে। জি, একটা কারণ হচ্ছে, সেটা আমি এর আগেও বহুবার বলছি, সেটা হচ্ছে সে সাইমন বলিভারের সেই উক্তিটি, বিখ্যাত উক্তিটি, যে রেভলিউশন ডিভাউটস ইজ ওন চিলড্রেন, বিপ্লব তার নিজের সন্তানদের খেয়ে ফেলে। এবং এটা অনেক জায়গাতে দেখা গেছে পৃথিবী। বিপ্লব করার সময় যে ডেডিকেশন থাকে, বিপ্লব করার সময় যে মোটিভেশন থাকে, যে ইডিওলজিক্যাল একটা ব্যাপার থাকে, সেইটা বিপ্লব শেষ হয়ে গেলে সেটা আর থাকে না, তখন ওই বিপ্লব নিজেই এই বিপ্লবীদেরকে খেয়ে ফেলে, ঠিক আছে? এইটা আমরা 71-এও দেখছি। আপনি যদি স্বাধীনতা সংগ্রামকে একটা বিপ্লব ধরেন, তাইলে এই বিপ্লবের পরে যখন বঙ্গবন্ধু আর্মস জমা দিতে বললেন, তখন কিন্তু অধিকাংশ আর্মস জমা দেওয়া হয় নাই, এবং এই আর্মসগুলো দিয়ে নানা রকম অপকর্ম করা হয়েছে, এই ছিনতাই থেকে শুরু করে নানা রকম অপকর্ম হয়েছে। তাইলে দেখা যাচ্ছে যে স্বাধীনতা অর্জনের পরে যারা অংশ নিয়েছিল, তাদের একটা অংশ, সব না, একটা অংশ তারা ডিরেল হয়ে গেল, তারা নানা রকম অপকর্ম। সো এইটা আমাদের মানতে হবে যে রেভলিউশন ডিভাউটস ইজ ওন চিলড্রেন। 2 নম্বর কারণটা হচ্ছে, দেখেন, টেকনোলজি উইদাউট লিবারেল আর্টস ক্যান বি ডিস্ট্রাকটিভ। আপনি যদি শুধু টেকনোলজি নির্ভর, জেনজিরা তো টেকনোলজি নির্ভর একটা মানে জেনারেশন, টেকনোলজির সাথে যদি আপনি লিবারেল আর্টস যুক্ত করতে না পারেন, এই লিবারেল আর্টসের মধ্যে আছে ধরেন ইতিহাস, আপনার এই শিল্প, কলা, ফিলসফি, হ্যাঁ, এই জিনিসগুলো যদি টেকনোলজির সাথে যুক্ত না হয়, তাইলে এইটা ডিস্ট্রাকটিভ হতে পারে। আচ্ছা, এই জন্যই বোধ করি আইনস্টাইনের মতো বড় টেকনোলজিস্ট তো আর পৃথিবীতে জন্মায় নাই, উনি কিন্তু হাতে একটা বেহালা রাখতেন। এটা সিম্বলিক, যে দেখো শুধুমাত্র টেকনোলজি নির্ভর হলে হবে না, এই বেহালাটারও দরকার আছে। মানে উনি কি বেহালা বাজাতে পারতেন না? বাজাতে হয়তো অ্যামেচারিস্ট ছিলেন, কিন্তু উনি সাথে রাখতেন এটা বেহালাটা। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো ফলে আমাদের যে আমি দেখেছি যে যারা 5ই আগস্টের আন্দোলনের সাথে যারা জড়িত ছিলেন, তাদের অনেকের মধ্যে ইতিহাস চেতনার ঘাটতি আছে, তাদের অনেকের মধ্যে সুকুমার বৃত্তির ঘাটতি আছে, হ্যাঁ, ইত্যাদি। ফলে শুধু টেকনোলজিটাই আপনাকে একটা নতুন সমাজের ভিত্তিপ্রস্তর নির্মাণ করতে ব্যর্থ হয়েছে, শুধু টেকনোলজিটা। আরেকটা আছে, ধরেন যে অপোজিশনে থাকলে রাজনীতিটা করা খুব সহজ হয়, কারণ আপনি সহজেই মানুষকে এজিটেট করতে পারবেন, সহজেই মানুষকে উত্তেজিত করতে পারবেন। উত্তেজিত করাটা কিন্তু খুব কঠিন কাজ না, কিন্তু আপনার উত্তেজনা প্রশমন করাটা কঠিন কাজ, ঠিক আছে? যেমন ধরেন বঙ্গবন্ধু অ্যাজ এ লিডার অফ দ্য অপোজিশন চরম সাকসেসফুল, একটা দেশ দিয়ে গেলেন উনি। কিন্তু যখন তিনি বিনির্মাণের প্রশ্ন আসলো, যখন উত্তেজনা প্রশমনের প্রশ্ন আসলো, তখন কিন্তু উনি আর সেভাবে সফল হতে পারলেন না, প্রশাসক হিসাবে বা শাসক হিসাবে উনি কিন্তু পারলেন না। ফলে এই যে কি বলে যে পজিশনে যাওয়ার যে ডিসঅ্যাডভান্টেজ এবং অপোজিশনে থাকার যে অ্যাডভান্টেজ, সেটাও কিন্তু এখানে একটা কাজ করছে। আর একটা আমাদের দেশের পার্সপেক্টিভে যেটা হয়েছে, এটা ফেল করার কারণে দেখেন, শুধু জেনজি কিন্তু আপনার অগাস্ট অভ্যুত্থানের একমাত্র স্টেক হোল্ডার ছিল না, তারা ফ্রন্ট লাইনে ছিল। দেয়ার ওয়ার মেনি স্টেক হোল্ডার্স ইনক্লুডিং বিএনপি তো বাংলাদেশের লার্জেস্ট পলিটিক্যাল পার্টি, হ্যাঁ। তো বিএনপি যেহেতু 17 বছর যাবৎ এই শেখ হাসিনা রেজিমের বিরুদ্ধে আন্দোলন করছে, তাদেরও একটা বড় স্টেক আছে এখানে। এবং আলটিমেটলি কিন্তু দেখা গেল যে হোল জিনিসটা ওই 5ই আগস্টের আগে, মানে জুলাইয়ের 15 তারিখ থেকে
5ই আগস্ট পর্যন্ত এই যে ছাত্ররা সামনে ছিল, 5ই আগস্টের পরে ধীরে 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 আপনার স্টিয়ারিংটা কিন্তু বিএনপির হাতে চলে গেল। এবং বিশেষ করে যখন তারেক রহমান ফিরে আসলেন, তখন কিন্তু যে জেনারেশন জেড তারা কিন্তু একটু হয়ে গেলেন, ব্যাকফুটে চলে গেলেন। তো ওই আপার হ্যান্ডটা বিএনপি নিয়ে নিল। তখন আর তরুণদের জিনিসটা থাকলো না। যদিও তারা একটা পার্টি করছে, এনসিপি, ন্যাশনাল সিটিজেন্স পার্টি, কিন্তু ওই যে বিএনপির যে 40 বছরের যে রাজনৈতিক কর্মকাণ্ড, 40 বছরের মানুষের সাথে 40 বছরের যে মিথস্ক্রিয়া, সেইটার রেজাল্ট তো তারা নিবেই, তাই না? এবং সে কারণে তারা আপার হ্যান্ডে চলে গেল এবং ওরা পিছু পড়ে গেল আর কি। তো সবটা মিলে, আর সবচেয়ে বড় আমাদের দেশে, পার্টিকুলারলি আমাদের দেশে, মানে অগাস্ট অভ্যুত্থানের পরে যখন ডক্টর ইউনূস ক্ষমতা নিলেন, এই ভদ্রলোক আসলে পুরো জিনিসটাকে পেঁচায় ফেলছেন উনি। হ্যাঁ, ওনার যদি দূরদর্শিতা থাকতো, ওনার যদি আন্তরিকতা থাকতো, দেশপ্রেম থাকতো, তাইলে কিন্তু হয়তো জেনজিরাই আপার হ্যান্ডে থাকতে পারতো, উইথ ডিগনিটি, উইথ আপনার কি বলে যে না, আপনি যে কথাটা বলছেন যে আপনি জেনজিরা আপার হ্যান্ডে থাকতে পারতো, তার মানে পারাটা কি সহজ? এখানে আমি একটা কথা বলি, যেমন অনেকে এই উদাহরণটা দিয়ে থাকেন যে একটা ভবন যদি আপনি ভাঙতে হয়, ভবন যারা ভাঙে তারা কিন্তু ভবন গড়ার জন্য উপযুক্ত ব্যক্তি নয়। এখন ওনারা ভাঙতে পেরেছেন, গড়ার জন্য ওনারা যে উপযুক্ত নয়, এটা তো নির্বাচনে আমরা টের পেলাম। জনগণ কিন্তু গড়ার জন্য বিএনপিকে বেছে নিল, তাদের কিন্তু বেছে নেয় নাই। আবার আমি আরেকটা উদাহরণ দিয়ে বলি আপনাকে, সেটা হলো এটা কি কেবল আমাদের দেশের জন্য প্রযোজ্য? আমরা নেপালে কি দেখলাম, সেখানে তো আমরা একই জিনিস দেখলাম। এখানে আমাদের এখানে মনে করেন নির্বাচনে জনগণ জেনজিকে বেছে নেয় নাই, বিএনপিকে বেছে নিয়েছে দেশ গড়ার জন্য। নেপালে কিন্তু ওদের যে নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে দেশ গড়ার জন্য তারা কিন্তু জেনজিকেই বেছে নিয়েছে। কিন্তু জেনজিকে বেছে নেওয়ার পর এখন তারা সফল হচ্ছে না, অথবা আবার অন্য জেনজিদের কাছে সমালোচনার মুখে পড়ছে। এটা কেন হচ্ছে? আচ্ছা, এখানে একটা ব্যাপার আছে। এই যে আপনি বললেন যে ভাঙা, না, ভাঙার জন্য একটা স্ট্রাইকিং ফোর্স লাগে, আর কিছু লাগে না, ঠিক আছে? আপনি যখন সোসাইটিতে এই পুরনো সমাজ ব্যবস্থা ভাঙতে চান, সেই ভাঙার জন্য কিন্তু কোনো কষ্ট করতে হয় না। কষ্ট করতে শুধু ওই রেজিমটাকে ফেলে দিলেই হইল, এটা স্ট্রাইক করে। কিন্তু এই যে আপনি পুরনো ছবিটা মুছে ফেলতেছেন, আপনি পরবর্তী ছবিটা কি আঁকবেন সেইটা তো আপনার মাথায় নাই। আপনার মাথায় আছে ছবিটা মুছে ফেলতে হবে, ঠিক আছে? আচ্ছা, আপনি যে বললেন এই যে জেনজির কথা বলি না, দেখেন আসামের চিত্রটা দেখেন আপনি। কেন এই আপনার বিএনপি কেন আপার হ্যান্ড পেয়ে গেল, কেন জেনজিরা পেল না? সেটা হচ্ছে যে এই কি বলে, আমাদের দেশের মানুষ, হ্যাঁ, তারা মনে করছে যে বিএনপি হচ্ছে আপনার আর্টিকুলেট মিডল ক্লাসের দল, এবং তারাই আমাদের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়িত করতে পারবে। আসামে কী হয়েছে? আসামে কেন অল আসাম স্টুডেন্ট ফেডারেশনের মুভমেন্ট সাকসেসফুল হলো এবং প্রফুল্ল মাহান্ত, এটা অনেক আগের ঘটনা, চিফ মিনিস্টার পর্যন্ত হয়েছিলেন, মুখ্যমন্ত্রী পর্যন্ত হয়েছিলেন। কারণটা হচ্ছে আসামে আপনার আর্টিকুলেট মিডল ক্লাস, পলিটিক্যাল, সেই ধরনের ডিপেন্ডেবল পলিটিক্যাল পার্টি, সিভিল সোসাইটি, এগুলির ভ্যাকুয়াম ছিল, এগুলি ছিল না। এই ভ্যাকুয়ামটা পূরণ করছে তরুণ সমাজ। আচ্ছা, এই ভ্যাকুয়ামটা তরুণ সমাজ পূরণ করছে, করে তারা সফল হয়ে এবং প্রফুল্ল মাহান্ত চিফ মিনিস্টার হয়েছে। কিন্তু আমাদের দেশের তো মানুষ ওই ভ্যাকুয়ামটা দেখে নেয়, ওরা দেখছে যে বিএনপি এখানে আছে। আমি বুঝতে পারতেছি, এখানে বিএনপি আছে, তাই না? এখানে কোনো ভ্যাকুয়াম নাই। যদি ভ্যাকুয়াম থাকতো তাইলে কিন্তু তারা সফল হোক বা ব্যর্থ হোক, তাই স্টিয়ারিংটা তাদের হাতে থাকতো। কিন্তু তারা কি সে স্টিয়ারিং কার হাতে থাকলো এটা যেমন ইম্পর্টেন্ট, সেটা তো এটাও তো জরুরি যে তারা সেই স্টিয়ারিংটা ঠিক মতো ব্যবহার করতে পারতো কি না। আমি একটা স্টিয়ারিং ধরিয়ে দিলাম, সে গাড়ি নিয়ে গাড্ডায় পড়ে গেল, তাহলে তো আরও ভয়ঙ্কর। যেটা নাকি নেপালে আমরা দেখতে পাচ্ছি। নেপালে কিন্তু খুব সুখকর অনুভূতি কিন্তু নেই এখনো। না। তো ওটা মানে তাহলে এটা কি আপনি জেনজি যেটা বলছেন, আপনি জেনজির যে বয়স সীমাটা ধরছেন, যে 97 থেকে 2010 পর্যন্ত যাদের জন্ম, মানে যাদের সর্বোচ্চ বয়স 29 এবং সর্বনিম্ন বয়স 16,
মানে 16 থেকে 29 বয়সের যে জনগোষ্ঠীটা, আপনি এদেরকে জেনজি বলছেন, তো এদের মধ্যে কি দেশ পরিচালনা করার মতো অভিজ্ঞতা অথবা ধীর স্থির মনোভাব এটা কি থাকাটা স্বাভাবিক? দেখেন, আমি একটা উদাহরণ দিয়ে আপনাকে বলি, একটা প্রশ্নই করি। এই আমাদের যে ডক্টর ইউনূসের যে সরকারটা ছিল, এই সরকারে কিন্তু বৃদ্ধদের সমাহার ছিল বেশি, কিন্তু এখানে জেনজিদের প্রতিনিধিও কয়েকজন ছিল। যারা ছিল তারা কি তুলনামূলকভাবে বৃদ্ধদের তুলনায় ভালো করেছে? তাদের তো বদনাম আরও বেশি হয়েছে। এটাকে আপনি কি বলবেন? এইখানে বলি আমি, তরুণ সমাজে জেনজিদের উচিত ছিল, দেখেন বাংলাদেশে গ্লোবালি ধরেন যে 33-র নিচে কিন্তু কোনো হেড অফ দি গভর্নমেন্ট পর্যন্ত হয় নাই, ঠিক আছে? এবং আমাদের যদি জিয়া রহমান ধরেন, উনি প্রেসিডেন্ট হয়েছেন সম্ভবত 38-এ বোধ হয়। আচ্ছা, তো এখন 29 যদি আমি আপার লেভেল ধরি, তাইলে কিন্তু ওই ম্যাচুরিটিটার অনেক ঘাটতি থেকে যাচ্ছে, এক্সপিরিয়েন্স এবং স্কিলের। তরুণ সমাজের উচিত ছিল যে তাদের নেতৃত্ব হিসাবে কিছু মধ্যবয়সী লোককে যুক্ত করা, ঠিক আছে, কিছু মিডল এজেড লোককে যুক্ত করা। এবং যেমন আমরা কি করছিলাম, আমরা জাসদ কি করছিলাম, আমরা কেন ফেল করছি? আমরা ফেল করছি যে আমাদের এজ গ্রুপটা ছিল ওই 16 থেকে 28, আসম আরবের বয়স তখন 28, ঠিক আছে? তো ফলে আমরা তো এই কারণে মিডল ক্লাস রেসপেক্টেবিলিটি যেটা বোঝায়, অর্থাৎ মধ্যবিত্তের সম্মান আদায় করা, মধ্যবিত্তের ভালোবাসা আদায় করা, সেটা আমরা আদায় করতে পারিনি। সবাই মনে করছে আরে এরা তো মানে দুধের বাচ্চা, এরকমও বলছে আর কি, তাই না? তো ফলে আপনি মিডল ক্লাস রেসপেক্টেবিলিটি অর্জন করতে গেলে আপনাকে তো নেতৃত্বে এমন কাউকে থাকতে হবে যে সবাই ভাববে যে এই লোকটার কিছু ম্যাচুরিটি আছে, এই লোকটার কিছু দক্ষতা আছে, অভিজ্ঞতা আছে ইত্যাদি, তাই না? তা তো আমাদের যে জেনজিরা তারা কিন্তু ওইটা করে নাই। পরে অবশ্যই এনসিপি করার পরে বিভিন্ন জায়গায় কিছু না, এখনও তো এনসিপি যদি আপনি দেখেন, এনসিপির আপনার মানে যে সর্বোচ্চ যে নেতা, তার বয়স তো এখনো 40ও হয়নি, তাই না? যে ওখানে 40-এর বয়সী, 40 তার চেয়ে বেশি 40 হয়েছে পাওয়া যাবে বলে আমার কাছে মনে হচ্ছে না। 40 হয়েছে তার? না, হয়নি তো। না 40 হয় নাই, হয় না, আমি সেটাই বলছি যে তাহলে তাদের উপর মানুষ ভরসা রাখবে। সেটাই তো বলতেছি যে আপনার এইটা তো মানে 5ই আগস্টের পরে তো আর বিপ্লব থাকলো না, তাই না? বিপ্লবের সময় যেমন মুক্তিযুদ্ধে তো আপনার এজ লিমিট কী ছিল? ম্যাক্সিমাম ছিল আপনার 16 থেকে 25 বা 16 থেকে 25, তাই না? কারণ ওটা একটা যুদ্ধ, হ্যাঁ, যুদ্ধতে আপনার লাগে, শারীরিক শক্তি লাগে বা সব কিছু, মানে একটা কি বলে যে স্ট্রাইকিং ফোর্সের যে যতটুকু দরকার সেগুলো থাকে। কিন্তু যখন যুদ্ধটা শেষ হয়ে যায় তখন তো ওই 25 বছরের যারা যোদ্ধা, গেরিলা যোদ্ধা তারা তো আর ওই দেশটাকে পুনর্গঠন করার মতো যোগ্যতা তাদের নেই। তখন এসে ওই যে আওয়ামী লীগের পুরনো মানে বয়স্ক নেতৃত্বকে টেক ওভার করতে হয়েছে দেশ চালানোর জন্য, তাই না? মুক্তিযোদ্ধারা তো আর দেশ চালাতে পারে নাই, বা তাদের পক্ষে সম্ভবও ছিল না এটা, তাই না? তো ফলে আপনাকে একটা এজ লিমিট তো থাকতে হবে দেশ পরিচালনার জন্য। যুদ্ধের জন্য এজ লিমিট ঠিক আছে, 18 ইজ দি বেস্ট, ঠিক আছে, যুদ্ধের জন্য। কিন্তু যখন আপনি দেশ চালাবেন তখন আপনাকে সার্টেন অ্যামাউন্ট অফ ম্যাচুরিটি, স্যাগাসিটি, দূরদর্শিতা এইসব থাকতে হবে, তাই না? তো ফলে সেইটা তো ছিল না। আচ্ছা, বুঝলাম, ওটা ছিল না, কিন্তু এখন তো আছে। তো এখন আপনি কি দেখছেন? আমরা একটা বিশাল আন্দোলনের মাধ্যমে একটা মানে স্বৈরাচারী সরকার বলি, যাই বলি, আমাদের উপর চেপেছিল, তাদেরকে আমরা সরাতে সক্ষম হয়েছি। তারপরে 18 মাস আমাদের ভাবলাম একটা দুঃস্বপ্নের মধ্যে দিয়ে গেল। কিন্তু এখন তো একটা গণতান্ত্রিক সরকার এসেছে, ম্যাচিউরড গভর্নমেন্ট, এর আগে একাধিকবার ক্ষমতায় থাকার অভিজ্ঞতা আছে, সরকার পরিচালনার অভিজ্ঞতা আছে। তো এরা যখন ক্ষমতায় এলো, এখন এদের কাছ থেকে আপনি কি পাচ্ছেন, কি দেখছেন? এটা কি অন্তর্বর্তীকালীন সরকারের যে এলোমেলো সরকার, তার চেয়ে অনেক ভালো কিছু হচ্ছে না কি হচ্ছে? আপনার মূল্যায়নটা কি গত 6 মাসের অথবা 5.5 মাসের? না, আপনার কিছু কিছু বিষয় তো ইন্টারিম গভর্নমেন্টের কন্টিনিউশন চলতেছে কিছু কিছু বিষয়ে, আবার কিছু কিছু পজিটিভ দিকও আছে। যেমন পজিটিভ দিক বলতে আমি বলবো যে প্রাইম মিনিস্টারের একটা গুডউইল আছে, আমি দেখতেছি উনি কিছু করতে চাচ্ছেন। কিন্তু দেখেন
একটা প্রাচীন বটগাছ আপনি সহজে উপড়ে ফেলতে পারবেন না, ঠিক আছে? এই সোসাইটিটা কি আমাদের একটু বুঝতে হবে, হ্যাঁ, যে এখানে ভালো কিছু করা, আমি দেখেন এটা 10-15 বছর যাবতই বলতেছি যে আমাদের ভালো কিছু হওয়ার নাই, হ্যাঁ, ভালো কিছু হওয়ার নাই। এটা এমন একটা সমাজ, হ্যাঁ, যেমন ধরেন আমরা কি আসলে সিভিলাইজড? প্রশ্ন হচ্ছে এটা আমরা কি আসলে সিভিলাইজড কি না? দেখেন, যে সিস্টেম দ্যাট কম্পেলস ইটস জেনারেল পিপুল টু পে টু এক্সিস্ট, অর্থাৎ টিকে থাকার জন্য পে করতে হয় ইন কাইন্ড অর ক্যাশ, যে সিস্টেম বেঁচে থাকার জন্য আপনাকে করতে হয়, কি বলে যে ওবে করতে হয়, মান্য করতে হয়, ঊর্ধ্বতনদের মান্য করতে হয়, যে সমাজে আপনার খাবার পাওয়ার জন্য প্রতিযোগিতা করতে হয়, এই যে টিসিবির লাইন দেখেন, রাইট, তাইলে দিস ইজ এ সিস্টেম যেটা আপনাকে বাধ্য করছে টিকে থাকার জন্য পে করতে, বেঁচে থাকার জন্য মান্য করতে এবং খাবার খাওয়ার জন্য প্রতিযোগিতা করতে। দিস ইজ নট এ সিভিলাইজেশন, দিস ইজ এ প্রিজন উইথ শপিং প্রিভিলেজ। এটা একটা কারাগার, এখানে কেনাকাটার একটা সুযোগ আছে, ঠিক আছে? ইটস নট এ সিভিলাইজেশন, ঠিক আছে? দিস এ প্রিজন। আপনার সুবিধাটা কি? আপনাকে একটা শপিং প্রিভিলেজ দিচ্ছে যে আপনার টাকা থাকলে আপনি কিনতে পারবেন, ঠিক আছে? সো এই আনসিভিলাইজড একটা সোসাইটি যদি আপনি পুনর্গঠন করতে চান, এতে জায়গান্তিক টাস্ক। এটা মুখে বললে হবে না যে আমরা কথা বলি না, অ্যাজ ইফ যে আমরা কথা বললেই বলছে সময়টা মানে সোসাইটিটা ভালো হয়ে যাবে। দিস ইজ নট সো ইজি, হ্যাঁ। তো ফলে এইটা আমাকে যখন কেউ বলে, দেখেন অনেকে বলে কি এভরি ক্লাউড হ্যাজ কি সিলভার লাইন, প্রত্যেকটা মেঘেরই নাকি একটা রূপালী রেখা আছে। আই ডোন্ট থিঙ্ক প্রত্যেকটা মেঘের সিলভার লাইন নাই, অন্তত আমাদের মেঘের কোনো সিলভার লাইন নাই, ঠিক আছে? তা আমাকে যখন বলে যে আপনি কি আশাবাদী, আমি বললাম হ্যাঁ আমি আশাবাদী। তার আগে একটা শব্দ লাগাইতে চাই, সেটা হচ্ছে আই এম শেমলেসলি অপটিমিস্টিক। আমি নির্লজ্জভাবে আশাবাদী, হ্যাঁ। মানে আশাবাদী হওয়ার কোনো লজিক নেই, কোনো লজিক নাই, তারপর আশাবাদী, হ্যাঁ, তারপরে আমি আশাবাদী। এই সবাই বলতেছে যখন, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। তো এইটা কোনো, দেখেন কেন আশা করে না, আমরা কেন আশা করতেছি? আপনি যদি 250-300 বছরের ইতিহাস দেখেন, তাইলে দেখবেন যে 250-300 বছর আগে বাঙালি যা ছিল ঠিক একই রকম আছে। জন শোর যে প্রতিবেদন পাঠিয়েছিল ব্রিটিশ পার্লামেন্টে, একই ক্যাটে, এই যে মানুষকে ঠকানোকে গুণ মনে করে, অধস্তনদের চোটপাট করে, ঊর্ধ্বতনদের তেলবাজি করে, পরশ্রী কাতর, এই সেই একেবারে হুবহু আছে। জন শোরের আপনি ওই প্রতিবেদনটা বের করেন, ব্রিটিশ পার্লামেন্টে পাঠিয়েছিল, দেখবেন যে যা যা আছে সব আছে। তাইলে আমরা হয় কি, ওই যে স্ফুলিঙ্গ তার পাখায় পেল ক্ষণকালের ছন্দ, উড়ে গিয়ে নিভে গেল এই তার আনন্দ। আমরা মুহূর্তের কতগুলি মুহূর্ত আসে যখন আমরা আনন্দিত হই, যখন আমরা ভালো থাকি, ঠিক আছে? যেমন ধরেন 71-এর 16 ডিসেম্বর, কি মানে জলি মুড আমাদের, দেশ স্বাধীন হয়ে গেছে। তারপরে তখন এরশাদ পতনের পরে কি জলি মুড, তারপরে ধরেন যে 5ই আগস্টে কি জলি মুড, হ্যাঁ। এটা হচ্ছে রবীন্দ্রনাথ জলি মুডের পাশাপাশি আমি আরেকটা কথা বলি, হ্যাঁ আপনি ঠিক বলেছেন যে প্রতিটা আন্দোলন সফল হওয়ার পর আমরা অত্যন্ত আনন্দিত হয়েছি, সবাইকে জড়িয়ে ধরেছি, একটা উল্লাস, একটা মানে আপনার সীমাহীন একটা আনন্দ। কিন্তু সেই আনন্দের মূলে কিন্তু ছিল যতটা না যাদের বিরুদ্ধে আন্দোলন করেছি তাদের পদানত করা, তার চেয়ে বেশি সম্ভবত ছিল যে আমরা এর বিপরীতে হয়তো ভালো কিছু পেতে যাচ্ছি, এই প্রত্যাশা। কিন্তু আমরা কিছুদিন পরেই দেখলাম সেই প্রত্যাশাগুলো আলটিমেটলি ফিকে হতে একবারে নিঃশেষ হয়ে গেল। তখন আবার আরও একটা আন্দোলনের প্রস্তুতি, এবং জেনজি যেহেতু প্রযুক্তি নির্ভর একটা প্রজন্ম, এদের প্রস্তুতিটা হচ্ছে খুব দ্রুত বেগে এবং খুব ভয়ঙ্কর রূপে, খুব দ্রুত তারা তাদের বার্তাগুলি ছড়িয়ে দিচ্ছে। এই যদি হয় বাস্তবতা, আপনার কাছে আমার শেষ প্রশ্ন থাকবে যে বর্তমান সরকার যদি সেই প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়, তাহলে কি আপনি ধারণা করেন যে আরেকটা জেনজিদের আন্দোলন সামনে আমাদের দেখতে হতে পারে? অথবা জেনজির পরবর্তী যে প্রজন্ম,
তারাও আবার নতুন একটা প্রক্রিয়া আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে পারে। আচ্ছা, এটা টু দি পয়েন্ট উত্তর দেওয়ার আগে আমি একটু বলি। সেটা হচ্ছে যে আমাদের জেনজির যে আন্দোলন না, এই যে আওয়ামী রেজিমের পতন, সেটা সফল হয়েছে না। ভারতের যে জেনজির আন্দোলন, ককরোচ মুভমেন্ট, সেটা কেন মানে সেইভাবে সফল হলো না? মানে মোদী সরকার তো টিকে আছে, তাই না? না, তারা তো মোদী সরকারের বিরুদ্ধে, মোদী সরকারের পতনের জন্য আন্দোলন করেওনি। পর থেকে কি কি করেছেন তার বিস্তারিত বর্ণনা আছে। একজন যদি রিজাইন করে, যদি উনি ওনার কর্মকালীন উনি কি কি কাজ করেছেন তার বিস্তারিত বর্ণনা দেন, তাহলে তো ওনার 2023 থেকে বর্ণনা দেওয়া উচিত ছিল। উনি 23 থেকে বর্ণনা দেননি, উনি বর্ণনা দিয়েছেন 2024-এর আগস্ট থেকে। কেন? এটার সঙ্গে ওনার পদত্যাগের কি সম্পর্ক আছে? তাহলে কি এগুলো বলার মাধ্যমে উনি সরকারকে কিছু একটা স্মরণ করিয়ে দিচ্ছেন যে আপনার জন্য আমি কত কিছু করেছি, আমার জন্য কিছু করবেন? এইরকম নানা রকম আলোচনা কিন্তু হচ্ছে। আমার প্রথমত আপনাকে জানতে চাওয়া যে এই যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন সাহেবের পদত্যাগ করা, এই বিষয়টাকে আপনি কিভাবে মূল্যায়ন করছেন? আচ্ছা, দেখেন, প্রথম কথা হচ্ছে মাসুদ ভাই যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদের পদত্যাগের যে ব্যাপারটা, এই ব্যাপারটা তো আপনার ডেফিনেটলি একটা নিয়মিত বিরতির পরপর কিন্তু এসছে, আপনি যদি একটু দেখেন, তাই না? এই আলাপটা একবার এসেছে হচ্ছে 5ই আগস্টের সময়কালীন সময়, আবার একই আলাপটা এসছে হচ্ছে 5ই আগস্টের পরবর্তী সময়। অর্থাৎ যখনই রাষ্ট্রপতির প্রয়োজনটা ছিল তখন কিন্তু এই আলাপটা কখনো আসে নাই। আপনি খেয়াল করে দেখবেন, একটা প্যাটার্ন আছে। হ্যাঁ, যখনই ধরেন শপথ গ্রহণ অনুষ্ঠান করার সময় বা শপথ নেওয়ার সময় কিন্তু কখনো রাষ্ট্রপতির পদত্যাগের ব্যাপারগুলো নিয়ে হয় না, আপনার ওই যে কি জানি বলে, আন্দোলনও হয় না বা অভিযোগও ছিল না। তো ব্যাপারটা অনেকটা আমার কাছে অনেকটা এরকম, ওই যে কাজের বেলায় কাজী, কাজ ফুরালে তুই বেটা মস্ত বড় পাজি, বুঝছেন? মানে যতক্ষণ কাজ আছে ততক্ষণ একদম কাজই, বুঝতে পেরেছেন? এরকম একটা পরিস্থিতি আমার কাছে মনে হয়েছে। এখন প্রথম কথা যদি আমি আপনাকে বলি, রাষ্ট্রপতির এইখানে আমি ব্যক্তিগতভাবে আমাকে যদি জিজ্ঞেস করেন, তিনি একটা সাংবিধানিক যে শূন্যতা, আমাদের প্রিভিয়াস রেজিম যে একটা সাংবিধানিক শূন্যতা, সাধারণত যে পরিস্থিতিতে 5ই আগস্টে দেশটা ছিল, সে পরিস্থিতিতে কি হয়? সে পরিস্থিতিতে হচ্ছে জরুরি ব্যবস্থা জারি হয়, সেনা শাসন করে। তো সেটা তো আমাদের সাংবিধানিক পরিবর্তনের কারণে এবং লয়ের কারণে সেটা হয়নি। অনেকগুলো কিন্তু কু হতে পারতো, কিন্তু সেই কুগুলো আমরা দেখিনি। তো সেই জায়গাটায় যে আসলে মেনশন করেছে যে সাংবিধানিক শূন্যতার জন্য উনি এটা করেছেন, এই জায়গাটাতে আমি ওনাকে একটা ক্রেডিট দিতে চাই। এটা উনি ডিজার্ভ করেন, যে ওই সময়টাতে উনি যদি না থাকতো। আর উনি থাকার কারণে আরেকটা জিনিসও খুব গুরুত্বপূর্ণ, মানেন বা না মানেন মাসুদ ভাই, বিপ্লব যে জিনিস, বিপ্লবী সরকার, বিপ্লব যাকে বলা হয়, আমার বোঝাপড়া তে বিপ্লব হবার মতো প্রজ্ঞা বা বিপ্লব করার মতো, বিপ্লবী রাষ্ট্র গঠন করার যে প্রজ্ঞা, বিপ্লব করার মতো যোগ্যতা থাকতে পারে মানুষের, কিন্তু বিপ্লবী রাষ্ট্র গঠনের যে প্রজ্ঞা সে এবং প্রস্তুতি, দুটার কোনোটাই কিন্তু 5ই আগস্টের যে ঘটনা সেটার সাথে যুক্ত ছিল না। যে কারণে আমি কখনোই এটাকে বিপ্লব বলে আখ্যায়িতই করতে চাই না। তো গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে একটা গ্রুপ কিন্তু তৈরি হলো আপনার, তারা বিপ্লবী রাষ্ট্র গঠন করবে। আল্লাহ জানে যদি এরকম কিছু তারা তৈরি করে ফেলতে পারতেন বা তৈরি করতেন, সেটার কনসিকুয়েন্স ভয়ঙ্কর হতে পারতো, সেটা আমি এখন কল্পনাও করতে পারি না। তো সেই জায়গাটাতে যে সাংবিধানিক শূন্যতা, মানে উনার উপস্থিতি এবং উনার যে এই ক্রেডিটটা আমি এই ভদ্রলোককে দিতে চাই। আরেকটা কথা আমি বলতে চাই, তিনি আমাদের রাষ্ট্রপতি ছিলেন, যে আরেকটা যেটা হচ্ছে যে ওই টাইমটাতে যে উনার একটা আচরণ, মানে একটা যে কি বলবো, একটা যে রাষ্ট্রের যে প্রধানের যে ভূমিকা থাকার কথা, তার বক্তব্য কোনো কিছুতেই কিন্তু সেটা প্রকাশ পায় নাই। এখন আপনি আমাকে বলতে পারেন ওই সময়টাতে তো ওই রকম পরিস্থিতি ছিল না যে পরিস্থিতিতে উনি এরকম ভাবে বলবেন, এটা আমি আপনার সাথে একমত। কিন্তু আমি আপনাকে স্মরণ করে দিতে চাই, উনি যখন রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন ঠিক সেই সময় ওনার একটা বিশাল একটা ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমের সূত্রে আমরা জানতে পাই, যেখানে উনি বলছিলেন উনি সাবেক প্রধানমন্ত্রীর সালাম করতে চান, কিন্তু প্রধানমন্ত্রী সালামের উত্তর দেন না দেখে উনি খুব মর্মাহত। এই বক্তব্যটি কিন্তু উনি রাষ্ট্রপতি হবার পরের রিঅ্যাকশন হিসেবে দিয়েছেন।
ওই বক্তব্য এবং পরবর্তীতে আবার হঠাৎ করে যিনি ওই কথা বললেন, আবার 24-এর ইলেকশনের সময় ওনার নীরবতার প্রসঙ্গ বলেন। 24-এর ইলেকশন নিয়ে আপনি জানেন, আমি জানি, আমরা কোনো বোধবুদ্ধি মানুষ পর্যন্ত ওই ইলেকশনটা কোনোভাবেই করতে পারিনি। সেই সময় হি কেপ্ট সাইলেন্ট। এবং এর পরবর্তী সময়ে আপনি দেখবেন যে আবার যখন তিনি সম্ভবত এই সরকার গঠনের পরে একটা অনুষ্ঠান করলেন, তখন আবার উনি একটু তোষামোদে যে আচরণ, সেটাও আবার ওনার মধ্যে কিছুটা দেখা গেল। তো সব মিলে উনার যে পার্সোনালিটি, ব্যক্তিত্বটা, সেই ব্যক্তিত্বটা কোনোভাবেই রাষ্ট্রপতি সুলভ আমার কাছে মনে তো হয়নি। রাষ্ট্রপতি সুলভ একটা ব্যক্তিত্ব আছে তো, যেখানে আপনার রাষ্ট্রের প্রধানের একটা ভূমিকা, এবং উনি কিন্তু মানেন বা না মানেন, বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে সম্ভবত উনি এরকম একটা টাফ সিচুয়েশনের একটা রাষ্ট্রপতির পদ অলংকৃত করেছিলেন। তো সেই জায়গাটা থেকে তিনি এক অর্থে আমার কাছে মনে হয় যে তিনি ওই সময়ে উনার নিরাপত্তাটাও খুব গুরুত্বপূর্ণ ভাবে ছিল, কারণ উনি নিজেও হয়তো প্রায়োরিটাইজ করেছেন ওনার নিরাপত্তা, কারণ উনি রাষ্ট্রপতি পদে থাকা অবস্থায় তিনি কিন্তু ধরা ছোঁয়ার বাইরে থাকেন। আইন তাই বলে, আইন কিন্তু তাই বলে যে তাকে কিন্তু কোনোভাবেই ধরা ছোঁয়া যাবে না। তো সেই জায়গাটা থেকে হয়তোবা তিনি সে সময় এরকম একটা সেফ এক্সিটও চাচ্ছিলেন, এটা হতে পারে। 1, 2 এটা একটা ঘটনা। আচ্ছা, দ্বিতীয় যে ঘটনা, আমি এটাও অ্যাপ্রিশিয়েট করতে চাই যে প্রক্রিয়ার মধ্য দিয়ে উনি গেছেন। আই উড লাইক টু অ্যাপ্রিশিয়েট যে এই গভর্নমেন্ট, আমি যতটুকু দেখলাম ডেপুটি স্পিকার মহোদয় যেভাবে প্রেস কনফারেন্স করলেন, এটার মধ্যে না একটা প্রফেশনালিজম আছে, মানে একটা যে শ্রদ্ধাবোধ বলে না, মানে স্যানিটি, যেটা যে তিনি তার প্রতি একটা করলেন। এটা না আমরা চাই, মানে আমি তো চাই নিশ্চিতভাবেই যে আপনার ক্ষমতা হস্তান্তর বা এই বিষয়গুলোর মধ্যে ন্যূনতম যে ব্যাপারগুলা, এটা আমার কাছে ভালো লেগেছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে হঠাৎ করে এইরকম পদত্যাগের কারণটা কি? এটা হচ্ছে এখন জনমনেরও প্রশ্ন। এটা হঠাৎ করে তো না, সেটা তো আমি আপনাকে আগেই বললাম। আর আমার কাছে এখানে আরো একটা বিষয় মনে হয় যে আমি আজকেই কিছুক্ষণ আগে আপনার সাথে যাওয়ার আগে যুগান্তরের একটা রিপোর্ট দেখছিলাম। তো রিপোর্টটা যুগান্তর করেছে। তো যুগান্তরের রিপোর্টটা এরকম যে বর্তমান সরকারের একটা স্কিম তারা নিয়েছেন, 5 মাস যেহেতু অতিক্রম হয়ে গেছে, মধু চন্দ্রিমার সময়কালটা যেহেতু শেষ, তারা এখন সকল প্রশাসনিক সকল জায়গাতে তাদের নিজস্ব দলীয় লোকজন বা ক্ষমতায় যিনি থাকতে পারেন এরকম লোক খুঁজছেন বা নিচ্ছেন। এটা যুগান্তরের একটা রিপোর্ট, এটা আমার কোনো মন্তব্য না। এটা যদি হয়, এর সাথে আরো 2-3টা বিষয় খুব কোইন্সিডেন্স। সেটা হচ্ছে যে আমরা সবাই জানি যে সাবেক যিনি প্রধানমন্ত্রী, তিনি তো রয়টার্সে একটা ঘোষণা দিয়েছেন। সেই ঘোষণাটাতে আবার আছে যে তিনি ডিসেম্বরে ফেরত আসবেন। তো ডিসেম্বরে তিনি যদি ফেরত আসেন, যদি, মানে এখানে এটা ভিন্ন প্রসঙ্গ, এটা কেন বলেছে আমি আসলে মনে করি না, এটা আরেকটা আলাপ। কিন্তু ডিসেম্বর নয়, ডিসেম্বরের মধ্যে, তারপরে আচ্ছা, এর মধ্যে হতে পারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো এরকম একটা বক্তব্য ছিল যে ডিসেম্বরের মধ্যে উনি আসতে পারে। আচ্ছা, ডিসেম্বরের মধ্যে যদি তিনি আসলেই আসেন, তাহলে এটা আমরা সকলেই বুঝি যে এক ধরনের রাজনৈতিক অস্থিরতা তো বিরাজ করবেই। রাজনৈতিক অস্থিরতা সেটা বিরাজ করবে, সেটা যেভাবেই হোক না কেন। এসে উনি আত্মসমর্পণ করুক, কোর্টে যান, বা যেটাই হোক না কেন, একটা রাজনৈতিক অস্থিরতা বিরাজ করবে। তো ওই রকম একটা রাজনৈতিক অস্থিরতা আবার মনে করেন এট দ্য মোস্ট পজিটিভ আউটকাম কি? মোস্ট পজিটিভ আউটকাম হচ্ছে যে তিনি সারেন্ডার করবেন, যেহেতু উনার একটা হয়েছে। এটা ভিন্ন প্রসঙ্গ, হচ্ছে বিচারের রায় কিভাবে হয়েছে, কেন হয়েছে, সেটা রিআপিল করা যাবে কিনা, এগুলো আইনি বিষয়, আইনি লোকজন বুঝবেন। কিন্তু ধরেন আমি ধরে নিলাম যে উনি সারেন্ডার করেছে এবং উনার যে রাইট, শেষ পর্যন্ত একটা তো রাইটই, সেইখানে আপনি নিশ্চয়ই জানেন আমাদের যুদ্ধাপরাধী আবুল কালাম আজাদ সাহেব, যিনি ধরাও দেন নাই, তো তিনিও তো মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি, তাই না? তো তিনিও কিন্তু আপনার রাষ্ট্রপতির কাছে ক্ষমা চেয়েছেন। ঠিক আছে, একটা টুইস্ট আছে কিন্তু। তো এখন যদি শেখ হাসিনা ফেরত আসেন এবং তিনি রাষ্ট্রপতির কাছে যদি উনি ক্ষমা চান, হতে পারে না? যদি এরকম হয়, আমি মনে করছি না এরকম হবে, আমি বলছি যে আপনি বেস্টটা ধরেন, সিদ্ধান্ত তখন কে দিবেন? রাষ্ট্রপতি দিবেন। কাজে রাষ্ট্রপতির রোলটা, আবার কোনো ধরনের কোনো একটা অঘটন ঘটলো, তাহলে গুরুত্বপূর্ণ সিচুয়েশনে রোলটা কে পালন করবে? কারণ আপনি কিন্তু তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফিরিয়ে নিয়ে আসার সাথে সাথে, মানেন বা না মানেন, রাষ্ট্রপতির ক্ষমতা
অঘোষিতভাবে, যদিও জুলাই সনদে রাষ্ট্রপতির ক্ষমতা বাড়ার কথা বলা হয়েছে, অঘোষিত অলিখিতভাবে রাষ্ট্রপতির ক্ষমতা কিন্তু এখন বেশি। কারণ ইউজুয়ালি রাষ্ট্রপতির ক্ষমতাটাই কিন্তু আমাদের একটা বিশেষ জরুরি অবস্থার সময়। তো এই যে 3-4টা ঘটনা একটা একটার সাথে কানেক্টেড, এটা একটা রিজন হতে পারে যে কারণে রাষ্ট্রপতির পদত্যাগটা যেরকম ভাবে দেখছেন। এবং আরেকটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, যে রাষ্ট্রপতি খেয়াল করবেন, উনি বলছেন যে উনি হৃদরোগে আক্রান্ত, কিডনি রোগে আক্রান্ত। তো এই রোগেগুলার আক্রান্ত তো সবাই বুঝলো, তারপরে উনি অটোনমিক নিউরোপ্যাথ নামক যে রোগটা আবার লিখলেন যাতে তিনি অবচেতন হয়ে যান। আমার কাছে মনে হচ্ছে ইটস ওভার এমফেসাইজ টু কনফার্ম যেন তিনি বিদেশে যেতে পারেন। মানে লেখার প্যাটার্নে আমার কাছে মনে হয়েছে অ্যাজ এ রিডার, হ্যাঁ, যে টু কনফার্ম। কারণ আপনার জন্য কিডনি রোগ, বাইপাস সার্জারি, দ্যাট শুড বি এনাফ। আপনি অসুস্থ, মানে কিডনি, আবার নতুন একটা রোগ বললেন যেটাতে আপনি মূর্ছা যান, খুবই মানে এরকম একটা সিভিয়ার ডিজিজের কথা একজন রাষ্ট্রপতি যখন উল্লেখ করেন, তখন বিনিথ ওয়ার্ড, আমি যদি মানে ওয়ার্ডের পেছনের গল্পটা বুঝি, আমার কাছে মনে হয় যে এটাও একটা কারণ যাতে করে আপনি এখন এবং আপনাকে বিদেশ চিকিৎসার জন্য যেতে দেওয়াটা এখন আমাদের মানে রাষ্ট্রপক্ষ, সরকার পক্ষ, যে কোনো মানুষের জন্য একটা মানবিক একটা ব্যাপার। তো এটারও একটা আপনার ওই যে দালিলিক প্রমাণ আমাদের হাতে চলে আসছে, ঠিক আছে? তো এই যে টুইস্টেড গেমটা, এবং তার পরবর্তীতে এখন আপনি কি দেখছেন আইসিটিতে ওনার নামে হচ্ছে। তো দেখেন, এই অভিযোগ করলেই তো আর আইন হয় না। আর আমার জানা মতে উনি যেহেতু সাবেক রাষ্ট্রপতি, উনাকে চাইলেই সম্ভবত এই ধরনের কোনো মামলা দেয়া যাবে না। তবুও আমি এই বিষয় সম্পর্কে বিশেষজ্ঞ নই, কাজে এই সম্পর্কে আমি মন্তব্য না করি। না, আমি বলি আপনাকে, নিয়মটা হচ্ছে, আইনটা যেটা হচ্ছে সংবিধানের 51 ধারায় যে আইনটা আছে, যেটা উনি যতদিন রাষ্ট্রপতি পদের দায়িত্বে ছিলেন সেই সময়ে উনি যে যে কাজকর্ম করেছেন তার কোনো বিষয় নিয়ে কোনো আদালতে প্রশ্ন তোলা যাবে না। এই হলো আইনটা বেসিক্যালি। কিন্তু প্রশ্ন হলো আইসিটিতে যে মামলাগুলো হয়েছে, এই মামলাগুলো আপনি শুনলে একটু হয়তো চিন্তায় পড়ে যাবেন যে কারা এইটা করলো। মামলা করেছে শাহাবুদ্দিন সাহেবের বিরুদ্ধে, মামলা করেছে রাষ্ট্র সংলাপ ফোরাম নামে একটা সংগঠন। আমি ধারণা করি এই সংগঠনের নাম আপনি এর আগে কখনো শুনেন নাই। আর এর আগে যিনি রাষ্ট্রপতি ছিলেন অ্যাডভোকেট আব্দুল হামিদ, ওনার বিরুদ্ধে একটা অভিযোগ করা হয়েছে, সেটা করেছে আজাদি পার্টি। আমার এক্ষেত্রেও ধারণা আপনি এটাও শুনেন নাই। তো এই দুইটা পার্টি ওনাদের বিরুদ্ধে মানে যে এটা করেছেন, সেখানে রাষ্ট্র সংলাপ পার্টি যেটা করেছেন সেটা হলো যে উনি তৎকালীন সরকারের যে পদত্যাগের, শাহাবুদ্দিন সাহেবের পদত্যাগের আন্দোলনের যে আন্দোলন হয়েছে সেখানে একজন লোক মারা গেছিল, সেই জন্য। তো আর এখানে হামিদ সাহেবের বিরুদ্ধে অভিযুক্ত হলো যে হামিদ সাহেব যখন নাকি জুলাই মাসে তৎকালীন প্রধানমন্ত্রীর নির্বিচারে মানুষ হত্যা করছিল, তখন উনি কিছু না বলার মাধ্যমে এক ধরনের মৌন সম্মতি জ্ঞাপন করেছেন, এই অভিযোগ। কিন্তু এখন কথা হলো কি, শাহাবুদ্দিন সাহেবের বিরুদ্ধে কিন্তু মামলা করার সুযোগ আছে এই কারণে উনি রাষ্ট্রপতি হওয়ার আগে যে সমস্ত কাজ করেছেন তার উপর ভিত্তি করে কিন্তু ওনার বিরুদ্ধে মামলা করা যায়। এই ধরনের বোধহয় একটা মামলা বোধহয় অভিযোগ আছে, আগে বোধহয় আছে। তো যাই হোক, এখন এইগুলি নিয়ে কিন্তু এই আজাদি পার্টি, রাষ্ট্র সংলাপ ফোরাম, এরা মাঠে নেমেছে। বুঝতেই পারছেন এদের পেছনেও হয়তো কেউ কেউ আছে। আবার আপনার এনসিপির নেতারা বলছেন তাকে দেশের বাইরে যেতে দেওয়া হবে না। আবার আপনি বলছেন যে আপনি এক ধরনের গুপ্ত ইচ্ছা লক্ষ্য করছেন ওনার পদত্যাগ করতে। তো এই সব মিলিয়ে আপনি এখন ওনার পদ ছেড়ে চলে আসার পর ওনাকে নিয়ে কি কি ঘটতে পারে বলে মনে করেন? দেখেন, আমার ধারণা যে ওনাকে নিয়ে তেমন কিছু ঘটবে না, এটা আমার মনে হয়। আমি রিয়েলি এটা আমার হাইপোথেসিস যে উনি যেহেতু, আমি আপনাকে বলেছি, তার রিজন হচ্ছে একটা মানুষ যখন এতগুলো রোগে আক্রান্ত হন, তার দালিলিক প্রমাণ থাকে, তখন তাকে আপনি বিদেশে চিকিৎসার জন্য যেতে দিবেন না, এটা অমানবিক শোনাবে। এবং ডেফিনেট আমি এটাও জানি যে আমার ধারণা, যেহেতু বর্তমান যে গভর্নমেন্টে আছে সেই গভর্নমেন্টের যিনি প্রধান,
তার মা এরকম চিকিৎসার জন্য বাইরে যেতে পারেননি, তার একটা ট্রমাটিক এক্সপিরিয়েন্সও তো তার আছে। তো এখন পর্যন্ত প্রধানমন্ত্রী এরকম দেখান যে উনি খুবই মানবিক আচরণ করেন। তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে এটা আসলে আমি 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 মোটামুটি নিশ্চিত যে উনি বিদেশে ওনার চিকিৎসার জন্য তো উনি বিদেশে ডেফিনেটলি যাবেন। এরপরে কি হবে সেটা আমি বলতে পারবো না, কিন্তু এটা উনি যাবেন, এটা এক। দুই হচ্ছে যাদের বলার, আপনি যেসব বক্তব্য দিলেন, দেখেন এটা আমার দুঃখের জায়গাটা হচ্ছে এখানে যে দেখেন ওই যে জুলাই যে হয়েছিল 2024-এ, এই জুলাইটা না মন খারাপ করে, কষ্ট দেয়, বুঝছেন? কেন কষ্ট দেয়? যখন ইয়ামিন, তারপরে মনে করেন রিয়া গোপ, ছোট ছোট বাচ্চা, তাই না? ইয়ামিনকে তো সাধু আজানে আপনি দেখেছেন যে তাকে তার জীবনটা তখনও ছিল। রিয়া গোপ কে কি করেছে না করেছে সেটা নিয়ে আমি আলাপ করবো না, আলাপ করতে চাই না, কিন্তু এই যে মানুষগুলো মারা গেল এবং একটা তরুণদের দল হলো, তো তরুণদের দলটা হয়তো আমি মাসুদ ভাই যে তারা দেখতে দেখতে, আমি এই কথাটা প্রায়ই বলি, আমার পছন্দ, এখন অন্যের কোড তো আমি চেঞ্জ করতে পারবো না, নিচ্ছের একটা কথা আছে যে মনস্টারের সাথে দৈত্যের সাথে যুদ্ধ করতে করতে আপনি নিজেও কি দৈত্য বনে যান কিনা এই সম্পর্কে খুব সচেতন থাকতে হবে। আপনি নিজেও একটা মনস্টার হয়ে যান কিনা। কারণ কি, এই যে যাকে তাকে যে কোনো জায়গাতে মামলা দেওয়া, আপনার নিশ্চয়ই মনে আছে যে সম্ভবত এহসানুল হক মিলন, এখন যিনি মাননীয় শিক্ষামন্ত্রী, তিনি তার বিরুদ্ধে মামলা হয়েছিল যে ময়লার যে ফেলে ময়লা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা নাকি উনি ভাঙতে গেছেন, এই জন্য ওনার বিরুদ্ধে মামলা হয়েছিল। মানে আবার আমি তো শুনেছি যে মানে কারো বিরুদ্ধে মুরগি চুরির মামলাও আছে। তো এটা নিয়ে আমরা এন্টারটেইন হতাম, কিন্তু বুঝতে পেরেছেন? তো এই যে এগুলো যে এন্টারটেইন। আচ্ছা, তারপরে মনে করেন আমাদের আন্দোলনের একটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল না মাসুদ ভাই, যে আপনি যখনই একটা সরকারের বিপক্ষে একটা কথা বলবেন তাকেই একটা জঙ্গি ট্যাগ দিয়ে দেওয়া, দাড়ি টুপি দেখলে জঙ্গি ট্যাগ দিয়ে দেওয়া, বা জামাত বলা। তো আমরা কিন্তু এইটার এগেনস্টে একটা লড়াই করেছিলাম, কিন্তু কি আনফরচুনেট মাসুদ ভাই, একদম তরুণ যারা, দেখা যাচ্ছে যে মানে অভিযোগ শুনলে খুব হাসি পায়। এদের বক্তব্য হচ্ছে কিরকম কি, আপনি আওয়ামী বয়ান উৎপাদন করছেন। হ্যাঁ, এই যে আপনি যে বললেন না নীরবতা সম্মতির লক্ষণ, হ্যাঁ, আমি সবসময় বলি যে নীরবতা সম্মতির লক্ষণ, এটা খুব প্রবলেমেটিক একটা ডিসকোর্স। চিরকাল আপনি দেখেছেন না যে আমাদের বাংলা সিনেমাতে এরকম করে অ্যাবিউজকে প্রমোট করা হয়েছে, যে মেয়ে যদি বলে চুপ থাকে বা হাসে তার মানে বুঝতে হবে মেয়ের সম্মতি আছে। এরকম তো ব্যাপারগুলা না। মানে আমি হাসা বা চুপ করে থাকার অর্থ তো সম্মতি নেয়া না। তো কে বলতে চাচ্ছে কি, আমরা তো ওই বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম যে আপনি আপনার যা বলার সেটা বলবেন। আমরা, আচ্ছা মাসুদ, আপনি এই যে কতগুলো মানে কি বলবো, তৃতীয় শ্রেণী শব্দটা তো প্রবলেমেটিক। তৃতীয় শ্রেণীর টাইপের গালিগালাজ শুনতে পান না, মানে যেগুলো মুখে নেওয়ার অযোগ্য, আমরা শুনছি না? অশ্লীল গালি আমরা কি এটা শুনছি না? আমরা তো এটা শুনছি। আচ্ছা, তারপরে আমরা কি অশ্লীলতা দেখতে পাচ্ছি না চোখ দিয়ে মাসুদ ভাই? বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে আমরা কি অশ্লীল বক্তব্য বিভিন্ন বড় বড় মঞ্চ করে সেই মঞ্চগুলোতে শুনিনি? আপনি কি কখনো দেখেছেন আমাদের এই তরুণগুলোকে, তারা যখন এই যে মেয়েদেরকে বেশ্যা বলে, তারপরে আপনার গালিগালাজ করে এবং ইসেতে, তখন সেই গালিগালাজ সেই ইসেতে কি দুঃখজনক জানেন? নারী উন্নয়ন নীতির এই মেয়েদেরকে, শিরিন হককে, আমি কথাটা সবসময় ভুলতে পারি না, শিরিন হককে যেই মঞ্চে বেশ্যা বলছিল, সেই মঞ্চে আমাদের এই তরুণ সংসদ হাসনাত আব্দুল্লাহ উপস্থিত ছিল, তিনি চুপ ছিলেন, তিনি মৌন ছিলেন। তো উনাদের তত্ত্ব মতে এই মৌনতা মানে কি? মৌনতা মানে হচ্ছে উনি সম্মত, উনি একমত, তাই না? আপনি কি কখনো শুনেছেন যে এদের জন্য আমরা এখন একটা মানে এই যে লিঙ্গ আক্রমণ, একটা পোটেনশিয়াল রেপিস্ট মামলা করবো এখন, যে অল অফ দেম আর পোটেনশিয়াল রেপিস্ট? এই মামলাগুলো হয় না কেন মাসুদ ভাই? এই মামলাগুলো এই তরুণরা করে না কেন? ওই প্রতিবাদগুলো করে না কেন? ওনাদের মতের মধ্যে যদি থাকে, সে যত অনৈতিক কাজও করুক, সেই অনৈতিক কাজগুলোকে জাস্টিফিকেশন করার যে চেষ্টাটা আমি দেখতে পাই, আমি অত্যন্ত লজ্জিত বোধ করি। এত ঘটনা, কতগুলো ঘটনা আপনি কখনো, আমি তো আমার চোখে পড়েনি। আপনি কি দেখেছেন যে তারা আনুষ্ঠানিকভাবে কখনো বলেছে এই যে সংসদের মতো জায়গাতে কখনো আমির হামজার মতো লোক, যিনি কিনা অশালীন কথা এবং অশালীন মানে বাজেট বা ইত্যাদি বলতে পারছেন না,
কখনো পর্দা গাড়ি ইচাচ্ছেন, কখনো মিথ্যা কথা বলছেন যে স্লিপ অফ টাং। হ্যাঁ, 1981 সালে জন্ম, 1971 সালে বাবা মারা গেছে। আবার কোনো একজন সাংসদ, একজন মানে অপ্রাপ্ত বয়স্ক মেয়ে, আমি ঠিক জানি না, মানে আই ডোন্ট ওয়ান্ট টু সে এনিথিং, মানে এআই, আবার এআই না, আবার দ্বিতীয় বউ, এরকম যে লোকজনগুলোর সাথে, এবং সেই লোকজনগুলাকে সাথে নিয়ে ওনারা যখন চলে, অর্থাৎ ওনাদের দলের মধ্যে যখন কেউ থাকে, তখন তিনি আর আওয়ামী বয়ান উৎপাদন করেন না। একটা উদাহরণ দেই, মেজর আখতারুজ্জামান সাহেব, উনি 24-এর ইলেকশনের সময় ওই টাইমটাতে কি করলেন? তিনি তো মানে তৎকালীন যে সরকার ছিল সেই সরকারের সাথে যেহেতু উনি যুক্ত হলেন, উনি তার পক্ষে ইলেকশনের পক্ষে নিলেন। উনাকে তাদের ফ্যাসিস্ট মনে হয় না মাসুদ ভাই? ওইটাকে বয়ান উৎপাদন মনে হয় না মাসুদ ভাই? ওটা কেন বয়ান উৎপাদন মনে হয় না? যেহেতু তিনি জামাতে যোগদান করেছে। এইটার জন্য জুলাই ছিল, এর জন্য কি রিয়া গোপ মারা গিয়েছিল, এর জন্য কি ইয়ামিন মারা গেছে, এর জন্য কি নিশাত মারা গেছে, মুগ্ধ মারা গেছে, আবু সাইদ মারা গেছে। এই ধরনের ধূর্তামি অথবা এই ধরনের হিপোক্রেসি দেখার জন্য কি হয়েছে ঘটনাগুলো? আমার মানে অন্য মানুষকে যখন মতের সাথে মিলে না, তখন বলে দেয় যে উনি বয়ান উৎপাদন করছে, উনি এটা করছে। মেজর আখতারুজ্জামান সাহেব কি করেছে? সো এই যে অ্যান্সার টু মাই কোশ্চেন, এই যে কোশ্চেন গুলোর অ্যান্সার দিতে পারে না যখন, তখন আমার মন খারাপ হয়, বুঝছেন? তখন আমার মনে হয় যে মানে হোয়াট ইজ দ্য চেঞ্জ? কিছু বললে হ্যাঁ একটা চেঞ্জ তো আছে। অনেকে বলে যে এই যে আপনারা এখন কথা বলতে পারছেন, কিন্তু হয়েছে কি এই কথা যখন আমাকে বলে, আপনাকে বলে, তখন তো আবার আমাদের একটু সমস্যা হয়ে যায়, কারণ আমরা তো ওই সময় কথা বলছিলাম, বুঝছেন? আমি এমন কথা শুনি, বুঝছেন, মানে হাসবো না কাঁদবো। তারা বলে কি যে এই যে বলছিল দেখে এখন আপনারা কথা বলতে পারছেন। কিন্তু বিশ্বাস করেন মাসুদ ভাই, আমি তো মানে মনে হয় 14-15 থেকে কথা বলছি, আপনি কথা বলছেন, তো আপনি তো মেইন স্ট্রিম মিডিয়াতেই কথা বলছেন, আমি আমার এরিয়াতে কথা বলছি। তো ওনাদের কাছ থেকে আমরা নতুন নতুন শিখি যে আমরা কি ছিলাম। না, আপনি এটা কিন্তু খুব ঠিকই বলেছেন। আমি নিজেও স্মরণ করতে পারি যে আওয়ামী লীগের আমলে বিভিন্ন টক শোতে আপনাকে পেয়েছি, আপনি দেখেছেন, আমাকেও দেখেছেন, আমরা কথা বলেছি। তখন কিন্তু এখন যারা বিপ্লবী, যারা আমাদেরকে মাঝে মাঝে বলে যে সফট কে আওয়ামী লীগের কি যেন জানি না, তখন তো তাদেরকে আমরা দেখিনি, তাদেরকে চিন্তামো না। আপনি সুন্দর নাম বলেছেন, হ্যাঁ, সফট আওয়ামী লীগের একটা সুন্দর নাম। আপনি ওনাদের ভাষায় বলেন, ওনারা যেমন বলে আর কি, হ্যাঁ, দালাল, কোড অ্যান্ড কোড, তারপরে ফ্যাসিস্টের দোসর, কালচারাল ফ্যাসিস্ট। এটা নতুন একটা শুরু হয়েছে। তো আমি আপনাকে বলছি, বা আমি সেদিন বললাম না যে উনাদের এই যে এগুলো তো ভালো, কিন্তু উনারা যে শব্দ সন্ত্রাসী, উনারা যে গালিগালাজ করে, শুধু শব্দ সন্ত্রাসী বললেও শব্দটা সুন্দর হয়ে যায় বেশি, শুধু শব্দ সন্ত্রাসী না, ওনারা যে ভীষণ রকমের নিম্নমানের বাক্যের ব্যবহার করেন, ভাষার ব্যবহার করেন, এবং আচরণগতভাবে উনারা যে আচরণের বহিঃপ্রকাশ করেন, না বয়সের কোনো সম্মান আছে, না পেশার কোনো সম্মান আছে, না তো অভিজ্ঞতার কোনো দাম আছে। এটা কি ওনারা বুঝতে পারছেন না যে অন্যের অভিজ্ঞতাকে দাম না দিলে, অন্যের বয়সকে দাম না দিলে, কোন একদিন ওনাদের অভিজ্ঞতাকেও মানুষের দাম দিবে না? আচ্ছা, এটা কি এমন হতে পারে যে আসলে আন্দোলন বলেন, বিপ্লব বলেন, যাই বলেন, তার উইপেনটা এটা হয়ে গেছে, এই গালিগালাজ দিয়ে তার আন্দোলন সফল করেছে, আমি আপনি পুরোনো লোকগুলো বুঝতে পারছি না? এটা কি এমন কিছু হতে পারে? না 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 মাসুদ ভাই, এখানে এইটা আপনি আমাকে প্রশ্ন করলে আমি এটাকে খুব একাডেমিক্যালি, এটার জন্য একটু সময় লেগে যাবে, বাট একটা ছোট্ট 2-3টা কথা বলি। নম চমস্কি আপনার একটা বক্তব্য দিয়েছিল, উনার একটা বিখ্যাত লেখা আছে, মানে মানুষের মাইন্ড, হ্যাঁ, ল্যাঙ্গুয়েজ ইজ এ মাইন্ড, মানুষ যেভাবে চিন্তা করে তার গঠন অনুযায়ী কিন্তু মানুষ সেভাবে চিন্তা করে। এটা হচ্ছে 1। 2, একটা জিনিস আছে ট্রেন্ডি বলি, আপনি দেখবেন সবসময় খেয়াল করবেন মাসুদ ভাই, আমাদের দেশের অনেক মানুষজন মনে করে যারা বিদেশে পড়তে যায়, আমি উইথ ডিউ রেসপেক্ট সবাইকেই বলবো, আমি বিদেশে পড়িয়েছি, তো একটা ম্যাক্সিমাম পিপুল ওখানে যখন যায়, তারা কিন্তু একটা ওই অর্থে খুব একটা
ওখানেও কিন্তু ক্লাস স্ট্রাকচার আছে, ক্লাস স্ট্যাটাস আছে, কিন্তু তারা কিন্তু ওইখানে যে একটা আপার ক্লাস বা হোয়াইট কালার জব করবে খুব সহজে, এটা কিন্তু হয় না। এই যে হোয়াইট কলার জবটা তারা সহজে পান না, তখন ওখানে যে কিন্তু তাদের মানে থাকার জায়গাগুলা অনেকটা ওই যে কলোনি টাইপের হয়, ঘেটো টাইপের হয়। হ্যাঁ, যেমন আমি আপনাকে অনেস্টলি বলি, আপনি দেখবেন বিখ্যাত বই আছে মাহফুজা নামের মেয়ের বই, তাহমিনা নামের, ব্রিকল্যান্ড, ইংল্যান্ডের ব্রিকল্যান্ড বাংলাদেশি পাড়া, তারপরে আমেরিকাতে হচ্ছে বাফেলো বাংলাদেশি পাড়া, আমাদের অস্ট্রেলিয়াতেও এরকম একটা পাড়া আছে। এই জায়গাগুলোতে শুধু তারা থাকেন, এবং এই জায়গাগুলা কিন্তু একটা ঘেটো টাইপের, এবং এই জায়গাতে ওই এলাকার যে মানুষরা থাকে তারাও কিন্তু ক্লাসের দিক দিয়ে খুব যে আপার ক্লাস থাকে তা কিন্তু না। তো এখন আপনি সহজ করে বুঝেন, আপনি যদি এখন যে রোহিঙ্গা যেই কলোনি আছে সেখানে যদি থাকি, আপনি যে যদি আমাদের ওই জায়গায় ওখানকার কালচারাল যে প্র্যাকটিস, সেই প্র্যাকটিসে যে ভাষাগুলা ব্যবহার হয়, সেই ভাষাগুলাকে আদর্শ ভাবা তো বোকামি। ওটা তো পাশ্চাত্যের ভাষা না, ওটা কিন্তু পাশ্চাত্যের একটা ক্লাসের ভাষা। আমি কি বুঝাতে পারছি আপনাকে? এমনকি আপনি দেখবেন, আপনি যদি একটা ভালো ইংলিশ মুভি দেখেন বা ইসেতে দেখবেন যে প্রতি সেকেন্ডে একটা করে বিপ দেওয়া হচ্ছে, অর্থাৎ আপনার ভাষাকে কিন্তু করা হচ্ছে। কিন্তু আমাদের এখানে ওই যে পশ্চিমা চিন্তা বা উপনিবেশিক চিন্তাতে আপনি কি করেছেন, ওই ভাষাগুলাকে এমন ভাবে তৈরি করেছেন, মনে করেছেন যে ওখানে এরকম ভাষা ব্যবহার হয় তা এখানেও হবে। কিন্তু তারা একটা জিনিস বুঝে নাই, মিস করে গেছে, যে ওখানেও যে সাংস্কৃতিক চর্চা, যে রাজনৈতিক চর্চা, সেই চর্চাতে কিন্তু এত সহজে এইরকম ভাষা ব্যবহার করা হয় না। শুধু তাই না, ক্যারেক্টার এত ইম্পর্টেন্ট। এই যে আজকে আমি সরি যে জামাত ইসলামের যে নেতা সাতক্ষীরা 4-এর, সেই জামাত ইসলামের নেতারকে আপনার মানে প্রথমে এআই বলা, তারপরে হচ্ছে উনার দ্বিতীয় বউ বলা, তারপরে হচ্ছে বহিষ্কারের কথা বলা, শুধু উনি একা না, আরো তো দেখলাম কতগুলা বের হলো। কিন্তু আপনি খেয়াল করে দেখেন, যে ক্লিনটনের ইমেজ এত ভালো ছিল, এক মনিকা লিউনেস্কির একটা ইসের কারণে সেই ইমেজের কি হয়েছে, আপনি ওনাদের সকলেরই দেখবেন দে আর নট ফ্যামিলি ব্রোকেন। প্রতিটা রাজনীতিবিদদের দেখবেন ফ্যামিলি ভেরি স্ট্রং বন্ডেজ। কিন্তু আপনি এখানে বড় বড় ব্যারিস্টার, বড় বড় উকিল, বড় বড় মানুষজনকে বলতে শুনি পাশ্চাত্যে পরিবার নেই। এগুলো কোথাকার কথা? তাহলে তারা কোথায় মিশেছেন? আমি তো দেখে এসেছি পাশ্চাত্যে পরিবার থাকে মানে কি ভয়ঙ্কর ভাবে থাকে, এমন ভাবে থাকে যে মারা তার বাচ্চাকে নিয়ে অফিস করতে যাচ্ছে। আমি তো শাশুড়ির সাথেও দেখেছি। আপনি আমাকে একটা উদাহরণ দেন, আমেরিকাতে তাকায় দেখেন, এই সাথে তাকায় দেখেন প্রত্যেকের ফ্যামিলি বন্ডেজ স্ট্রং। প্রতিটা জায়গায় যে রাজনৈতিক চর্চা শুরু হয়েছে, সে রাজনৈতিক চর্চাকে ফ্যামিলি বন্ডেজের উপরে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়। ম্যালিনের দিকে তাকিয়ে দেখেন, তার রাজনৈতিক দর্শন কি? জাপানে দক্ষিণ এশিয়ার প্রথম মহিলা প্রেসিডেন্ট হয়েছেন, তার রাজনৈতিক দর্শন কি? তাহলে উনারা যে বক্তব্যটা দেন না, এই বক্তব্যটা হচ্ছে একটা ক্লাস বেস শ্রেণীর বক্তব্য, কিন্তু এটাকে ব্রেকডাউন না করা এবং এই যে ডিসকোর্সটাকে যে ছড়িয়ে দেয়া, এটা হচ্ছে সমস্যাজনক। এবং প্রতিটা মানুষ ওখানে এত দৃঢ়তার সাথে কথাগুলা বলেন, এবং এই কথাগুলোতে সবচেয়ে বড় সংকট যেটা, এটা হচ্ছে একটা সংকট। আমরা যে চিন্তা করছি যে হয় কি, আপনাকে গালি দেওয়ার উদ্দেশ্য কিন্তু এটা থাকে না যে আমি আপনাকে গালি দিচ্ছি। গালি দেওয়ার উদ্দেশ্য থাকে দুইটা। এক নাম্বার, আপনার সাথে আমি যুক্তিতে পারছি না, কারণ আমার পড়াশোনা নাই, সহজ কথা, আমার অভিজ্ঞতা নাই, কাজের অভিজ্ঞতা নাই। দ্বিতীয় কথা, 3 নাম্বার হচ্ছে আমার ভিশন নাই। আমি তো আন্দোলনে পটু, ওটা আমার স্কিল, খুব ভালো স্কিল, কিন্তু আমি তো গঠন করিনি কখনো কিছু। একটা রাষ্ট্র কিভাবে গঠন করতে হয় সেটা তো আমার কাছে নাই। সো সেটা যেহেতু আমার কাছে নাই এবং আমার কাছে পড়াশোনাও নাই, অভিজ্ঞতাও নাই, তাহলে আমি কি করব? আমি এমন বাজে বাজে কথা বলবো আপনাকে যাতে আপনি এই লজ্জাটা, আপনি লজ্জিত হন এবং আপনি ভাবেন যে আমার তো এর সাথে কথা বলে পারার দরকার নাই। খেয়াল করে দেখেন, দুঃখজনক হচ্ছে এইটাও তারা আওয়ামী লীগের কাছ থেকে শিখেছে। এই যে সুশীল শব্দটাকে বিকৃতিকরণ করা, এটা তো আওয়ামী লীগ করেছে মাসুদ ভাই। তা আওয়ামী লীগ সুশীলকে বিকৃত করে, ওদিকে ফ্রান্সের একজন সুশীলকে বিকৃত করে, যার কিনা পুঁজিই হলো আমি গালিগালাজ করব, ঠিক আছে? আবার এদিকে আর সবার মনের মধ্যে মনে হচ্ছে যে আপনার যদি কোনো কিছু না থাকে ভাই, আপনার অভিজ্ঞতাতে যদি লেখাপড়া না থাকে, আপনার অভিজ্ঞতাতে যদি জীবন সংগ্রাম, আই রিপিট জীবন সংগ্রাম, অর্থাৎ যিনি বা যারা 10 বছর এই যে সরকারি বেসরকারি অন্য প্রতিষ্ঠানে চাকরি করেন, ব্যবসা করেন, এই জীবন সংগ্রামের অভিজ্ঞতার কোনো দাম নাই, এই লেখাপড়ার কোনো দাম নাই,
এবং থার্ডলি, যেটা আমি আপনি সবাই এটার জন্য রেসপন্সিবল, সেটি হচ্ছে এই যে আমি আপনার সাথে কথা বলি, এখানে যদি কোনো কিছু শেখার থাকে, যদি থাকে, আমি বলছি না যে আছে, সেটি তো আমরা দেখে কি করি, আমরা দেখে ভাবি আচ্ছা ঠিক আছে, এটা তো ভালো বলছে, আমার ভালো লাগছে, এই পর্যন্ত সীমিত থাকে। কিন্তু যদি এখন একটা হাস্যকর কথা হয়, যদি এখন আমি আপনাকে বলি বাংলাদেশ 1975 সালে স্বাধীন হয়েছে, তার আগে স্বাধীন, এরকম একটা ফালতু মার্কা কথা যদি আমি এখন আপনাকে বলে বসি, ঠিক আছে, মানে 1975 সালে হচ্ছে মনে করেন বাংলাদেশ, মানে আল্লাহ জানে তখন কি পাসপোর্ট ছিল বাংলাদেশের মানুষের, পতাকা কি ছিল, ঠিক আছে, তার আগে কি ছিল, আমি এরকম একটা ফালতু কথা বলবো, তারপরে ওই ফালতু কথা দেখলে আপনি আরেকজনকে পাঠাবেন, এই যে দেখেন দেখেন কি একটা ফালতু কথা বলছে, সে কিন্তু এটা জানে ফালতু কথা, কিন্তু জানার পরে অ্যালগোরিদম কিভাবে দেখে, অ্যালগোরিদম দেখে সেটার কত রিচ হয়েছে, যার কনসিকুয়েন্সেস, আমি হিরো আলমকে ছোট করব না, বাট আমি মনে করিয়ে দিতে চাই, একটা সময় গুগলে যদি আপনি লিখতেন হু ইজ দ্য বেস্ট সেলিব্রিটি, বাংলাদেশের শ্রেষ্ঠ সেলিব্রিটি কে, গুগল আপনাকে প্রথমেই হিরো আলমের চেহারা দেখাতো আর হিরো আলমের নাম দেখাতো। বাস্তবতা হচ্ছে হিরো আলমের অনেক ট্যালেন্টেড হতে পারেন, হিরো আলমের থেকেও তো অনেক ট্যালেন্টেড লোক আছে, যাদের অভিজ্ঞতা আছে, যাদের গুরুত্ব আছে, সেই মানুষগুলো তো দেখাচ্ছে না। তাহলে বহির্বিশ্বের রাষ্ট্রের কাছে আমার নেতাকে, আমার অভিনেতাকে হিরো আলম। তো এই যে একটা পলিটিক্স, বুঝছেন, এটা ওনারা খুব ভালো বোঝে, অ্যালগোরিদমের পলিটিক্স।